পাহাড়ের মানুষ, সমতলের আদিবাসী মানুষ এই সোনার বাংলাকে সত্যি ভালোবাসে, কিন্তু বিভিন্নভাবে বিভ্রান্তি ছড়ানো থেকে শুরু করে অপপ্রচার থেকে শুরু করে এদেরকে দেশের 17-18 কোটি মানুষকে বিভ্রান্ত করার নানা অপপ্রয়াস চলছে। আমি আজকে এই মহতে অনুষ্ঠানে আমাদের দেশের আপামর সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার, শিক্ষাবিদ, বিভিন্ন পেশাজীবী, সাংবাদিক থেকে শুরু করে সবাইয়ের কাছে আজকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, আমরা এদেশেরই নাগরিক। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতা, সার্বভৌমত্বকে স্বীকার করে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই আশায় এখনো আমরা চেয়ে আসছি। এই মহতী অনুষ্ঠান থেকে সারা বাংলাদেশের আপামর মানুষের কাছে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সরকারের বিভিন্ন সংস্থা থেকে সকলের কাছে আহ্বান জানাচ্ছে, আসুন, বিভ্রান্তি নয়, অপপ্রচার নয়, আমরা পার্বত্য সমস্যাকে গভীরতর দৃষ্টিকোণ থেকে আমরা দেখি এবং পার্বত্য সমস্যাকে সমাধানের জন্য এগিয়ে আসি। সংগ্রামী বন্ধুরা, পাহাড়ি ছাত্র পরিষদ সংগ্রামী লড়াকু ছাত্র সংগঠন, মানুষের প্রিয় সংগঠন, এই সংগঠনের আজকে প্রতিষ্ঠা 36 বছরে পদার্পণ করেছে। আজকে কাউন্সিল হচ্ছে। নতুন দায়িত্বে যারা আসবে তারা নতুন উদ্দীপনায় মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তারা বাস্তবতার নিরিখে এগিয়ে যাবে। দলীয় সঙ্গীত যেভাবে বলা হচ্ছে, জ্ঞানের মশাল জ্বালিয়ে নিয়ে এগিয়ে চল নবীন দল। এই নবীন জ্ঞান লাগবে। আজকে অজ্ঞান বিদায় আমরা ভুল করি বা এগিয়ে যেতে দ্বিধা সংশয়। বন্ধুরা, এই বাস্তবতা কারোর ব্যাখ্যার প্রয়োজন হয় না। আমরা ছোট বড় এমনকি শিশুরাই বোঝে যে পার্বত্য অঞ্চলের বাস্তবতা কি, পার্বত্য অঞ্চলের পরিস্থিতি কি। সেটা হলো, এটা আরো বাড়িয়ে বা বুঝাইয়ে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। সেটা হলো কি, বাংলাদেশের যেই সরকার আসুক না কেন, এই পার্বত্য চট্টগ্রাম বা সমতলের আদিবাসীদের ওরা ইনক্লুসিভলি দিতে পারে নাই। এরা এদেরকে মনে প্রাণে গ্রহণ করতে না পারার কারণে এই বৈষম্য, এই আচার আচরণ, এই দৃষ্টিভঙ্গি, যার কারণে আজকে আমাদের প্রতি সেভাবে ঔপনিবেশিক আচরণ করা হয়, যার কারণে আজকে এই বঞ্চনা, এই নির্যাতন, এই উচ্ছেদ। তাই আমাদের যেটা হচ্ছে যে সরকার চাইতেছে যে কিছু ভূমিদস্যু আছে, বৃহৎ জাতির মধ্যে কিছু ভূমিদস্যু আছে, এরা ভূমির জন্য পাগল। ভূমি পেলে একেবারে লাভ দিয়ে উঠে ভূমি কিভাবে দখল করা যায়। সেই ভূমিদস্যুদের উন্মাদনা, সাম্প্রদায়িক শক্তির উন্মাদনা, এগুলোর কারণে আজকে আমাদের এই বেহাল অবস্থা। আজকে আমরা একেবারে কারেগের মাথায় গিয়ে উপনীত। তাই বন্ধুরা, এই পাহাড়ি সংগঠন, এই পাহাড়ি ছাত্র পরিষদ
যুগে যুগে আমরা দেখেছি, পাহাড়ের যুগে যুগে আমরা দেখেছি সব জায়গায় ছাত্র যুবকেরাই সমাজকে বদলিয়েছে, জনগণকে সচেতন করেছে, ঘুমন্ত মানুষদের সচেতন করেছে। তাই তো আমরা দেখলাম এমএল লারমা, সন্তু লারমা কোনো চাকরি না করে পড়াশোনা শেষ করে কি করলো, গ্রামে চলো, গ্রামে চলো, শিক্ষকতা করো, শিক্ষা দিয়ে শিক্ষার মাধ্যমে মানুষকে আলোকিত করেছেন এবং জাগিয়ে তুলেছেন ঘুমন্ত জাতি। কিন্তু আমরা বন্ধুরা, দুঃখের বিষয়, এখনো আমরা জাগিনি, আমরা উচ্ছেদ হব, আমাদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে, আমাদেরকে ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। এটা তো একেবারে চোখের সামনে, না দেখার না বোঝার তো কিছুই নাই। তাহলে আমরা নির্বিকার কেন? এই হলো বাস্তবতা। তাহলে আজকে সেটা দায়িত্ব। 69-এর গণ আন্দোলনের কথা মনে পড়ে, তখন আমরা একটা সেই সময়ে এই যে ওনার কাছে একটা ঝোলা, ওর কাছে দেখলাম এটা ঝোলাগুলো বলে সাহিত্য শাসনের ঝোলা, প্রত্যেকের একটা একটা ঝোলা, আমাদের সভাপতির কাছে তো আছে, ওইটা তো আছে। এই সাহিত্য শাসনের ঝোলা নিয়ে সেই সময়ে আমি কলেজে ছিলাম, আমরা গেলাম খাগড়াছড়ি, পানছড়ি, দিঘিনালা, অন্যরা গেল বান্দরবন, সব জায়গায় ভাগ হয়ে আমরা জনগণের মাঝে গেলাম। সেই বাংলাদেশে 69-এর উত্থান অবস্থার সময়ে পাহাড়িও জাগরণ এসেছিল, আমরা গেলাম জনগণের মাঝে। তখন আমরা তো পাহাড়ি ছাত্র সমিতি করতাম, তাহলে সেই পাহাড়ি ছাত্র সমিতির কর্মী হিসাবে জনগণের মাঝে ছুটে গেলাম, জনগণকে জাগরিত করার জন্য গেলাম। সেই হিসেবে আজকে পাহাড়ি ছাত্র পরিষদ, আপনাদেরও তো গুরু দায়িত্ব, আপনাদেরও তো অনেক চ্যালেঞ্জিং দায়িত্ব যে জনগণকে জাগাতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা এখনো ঐক্যবদ্ধ নয়, এখনো সরকার যেমনি বিভেদ করো, শাসন করো নীতিতে অগ্রসরমান, তেমনি আমরাও অসচেতন। আমাদের মধ্যে, চাকমাদের মধ্যে বৃহত্তর জাতীয়তাবাদ আর ছোট জাতির মধ্যে সংকীর্ণ জাতীয়তাবাদ, শুধু নিজের জাতটা নিজে বুঝি, এরকম অবস্থা। এরকম অবস্থা হলে তো এমএল লারমা তো এমনিতে যুগ্ম জাতীয়তাবাদ প্রবর্তন করে নাই, আমাদেরকে দিক নির্দেশনা দেন নাই। দিক নির্দেশনা দিয়ে গেছেন এককভাবে কোনো জনগোষ্ঠী বা জাতি, যুগ্ম জাতির মধ্যে কেউ সংগ্রাম করে এককভাবে জয়যুক্ত করা সম্ভব নয়, একই পোড়া কপাল। তাই আপনাদের আমাদের সবাইকে একত্রিত হইতে হবে, একত্রিত হয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে, যেমন আমাদের বক্তা শিশির বাবু বলেছেন, আগের যে কোনো সময়ের থেকে একটা যেন আভাস পাচ্ছে যে মানুষ বুঝতেছে, ঐক্যবদ্ধ হচ্ছে। যেমন দেখেন না, এই যে কারাগারে যে বোম ভাই মারা গেল বিনা চিকিৎসায়, এটা তো হতে পারে না, অপরাধী প্রমাণিত হয় নাই, সে অপরাধী কিনা। জেলে যখনই রাখা হয়েছে তাকে চিকিৎসা দিতে হবে, তাকে সেবা শুশ্রূষা দিতে হবে। তাহলে সেটা তো দেওয়া হয় না, দেওয়া হলে তো মারা যেত না, মারা গেছে আরেকজন নাকি মরমর অবস্থা। তাদেরকে অ্যারেস্ট করেছে, মারলাম, হয়তো তাদের সন্দেহজনকভাবে ধরে এনেছে, কেন সংগ্রাম করতেছে, রাষ্ট্র বিরুদ্ধে আচরণ করতেছে, ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ তো দায়ী নয়। তাদেরকে ধরে এনে জেলে দিল, জেলে তো তাদের ভালোভাবে থাকতে দিতে হবে, চিকিৎসা দিতে হবে, কিন্তু দেওয়া হয় নাই। তাতে করে দেখলাম বান্দরবান, চট্টগ্রাম, ঢাকায়, বিভিন্ন পার্বত্য অঞ্চলে আমার ভাই মরল কেন জবাব চাই, প্রশাসনের জবাব চাই, এই আওয়াজ তুলেছে। এবং সবচেয়ে হলো খিয়াং মে, তার একদিন আগে দেখছিল ওখানে, তো তার স্বামীকে এসে বাসায় গ্রামবাসীদেরও বলেছিল, আমি তো 3 জন এখানে অন্য জনগোষ্ঠীর লোক দেখলাম, কোনো অসুবিধা হবে নাকি, এরা কি জন্য এখানে দেখলাম ওরা আসছে। তো পাড়াবাসী মনে করলো ওরা এসছে, বেড়াইতে এসছে, চলে যাবে। কিন্তু তারপর দিন তার স্বামীকে বাদ দিয়ে মানে স্বামী একটু পড়ে গেছে, 1-2 ঘন্টা পরে গেছে, সে আগে গেছে। দেখা গেল কি বিভৎস অবস্থা, একেবারে পাথর দিয়ে দাঁত ভেঙে দিছে, চোখ দুটো উপরে ফেলে দিছে। কোন দেশে বাস করি, কোন সমাজে বাস করি?
এই যে মানসিকতা, দৃষ্টিভঙ্গি আমাদের বাংলাদেশের মানুষ সবাই না, কিছু সংখ্যক মানুষ যেভাবে আচরণ করে, পশুর থেকে অধম। তারা যখন এসছে, তারা তো এখানে আর্মি ক্যাম্পে তো দস্তক দিয়ে নাম ঠিকানা দিয়ে এসছে। এই যে শিশির বাবু বললেন আয়েশার লোকগুলো তো ধরা পড়েছে, মূল আসামি একেবারে মৃত্যুদণ্ড হয়েছে, কালকে এটা ঘোষণা হয়েছে, রায় হয়েছে, আর বাকিদের হলো খালাস করে দিয়েছে। তাহলে এই আয়েশা হলো 8 বছরের মেয়ে, তার বড় বোনের বাড়িতে বেড়াতে গেছিল, তারা নৃশংসভাবে পশুর থেকে অধমে আয়েশাকে সেভাবে নির্যাতন করেছিল, তার বিচার হয়েছে। কিন্তু আমি দেখেছি, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি দেখেছি, সরকার পারে না এমন কিছু নাই। এই যে কিয়াং মেয়েকে, 3 সন্তানের মা, একটা এখনো 6 মাস 18 মাস না কত ছোট, তার ভবিষ্যৎ কি হবে, তার জন্য দায়ী কে হবে, সে তো মাকে দেখলো না। তাহলে এই যে সরকার চাইলে, রাষ্ট্র চাইলে আসামিদের ধরতে পারে। আমি আশ্চর্য হই, আমাদের তরফ থেকে, জনসংহতির তরফ থেকে বারবারে তাগাদা দেওয়া হচ্ছে, পুলিশ প্রশাসন বান্দরবান, ঢাকা বলা হচ্ছে, কিন্তু ওরা এখনো নীরব। আমরা বুঝি না এটা নীরব কেন। সরকার কি আসলে চাইছে না? সরকার কি আসলে চায় যে এখানে নিপীড়ন করা হোক, নির্যাতন করা হোক? এটা কি চায় না? আমার তো মনে হয় না, চায় না। কিন্তু না চাইলেও এখন তো দেশের অবস্থা কি? দেশের অবস্থা হলো একেবারে এখন আসলে আইন শৃঙ্খলার চরম অবনতি। একজন বিশ্লেষক, একজন এই যে টক শোতে গিয়ে বলতে শুনলাম, আসলে কি দেশে সরকার আছে কিনা ও অনুভব করেন। পুলিশ বাহিনীরও তো এখনো মনোবল ভেঙে যাওয়ার পরে তারা তো এখনো সক্রিয় হতে পারে নাই। তাহলে 30,000 সেনাবাহিনী দিয়ে এভাবে কিভাবে দেশটা আইন শৃঙ্খলা রক্ষা হবে? এটা নিয়ে সমস্যা। অপরদিকে তাদের মধ্যেও তো সমন্বয়হীনতা, বিভিন্ন মতাদর্শী লোক সেখানে জমায়েত হয়েছে। এবং আমি শুনেছি বিভিন্ন জায়গায় যে যারা এখানে পলিসি লেভেলে আছে সরকারে, বর্তমানে 17 জন হলো বিদেশি নাগরিক, গুরু দায়িত্বে আছে 17 জন বিদেশি নাগরিক। তাহলে এরা কিভাবে? এবং আপনারা দেখেন না, এখন দেশে যার যা ইচ্ছা, যার যখন ইচ্ছে তখন রাস্তায় বসে পড়ে। প্রেস ক্লাবে অবসরপ্রাপ্ত বা জোর করে অবসর দেওয়া সেনা কর্মকর্তা বা সদস্যরা ওখানে বিক্ষোভ দেখাইতেছে। তারপরে আর হলো জবি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সবাই মাঠে নামলো, যাবে না, তারা ঘরে ফিরবে না। কিন্তু এখন যখনই তাদের দাবিনামা পেশ করা হলো, তখন শিক্ষা মন্ত্রণালয় কোথায় গেল? ওরা দ্রুততার সাথে সেটাকে যদি সমাধানে নিয়ে আসতে পারতেন, তাহলে তো এদের এখানে আন্দোলন করতে হয় না, তাদেরকে গরম পানি দিয়ে, খামান দিয়ে তো পানি ফেলতে হয় না, ব্যত্রাঘাত করতে হয় না, এবং সেভাবে অনেক পুলিশকেও হয়রানি হতে হতো না। তাহলে কি যার যার দায়িত্ব সেটা প্রতিপালন করা হচ্ছে না, যার কারণে সেখানে এই ধরনের অবস্থা দাঁড়ায়। মানুষের ভোগান্তি, যারা ঢাকাবাসী তারা বুঝে যে এই ধরনের যদি রাস্তা অবরোধ করে যদি কোনো কর্মসূচি নেওয়া হয়, তাহলে মানুষের দুর্ভোগ আর শেষ থাকে না। তাহলে এই অবস্থা দেশে চলছে। দেশের মধ্যে আমাদের সিনিয়র বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপুরী ভট্টাচার্য কালকে কি বলেছিলেন যে আমার মনে হয় বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আরো কোনো সেরকম আমি দেখছি না। তার অর্থ আমি বেশি ব্যাখ্যাতে যাচ্ছি না, আমাদের মধ্যে কোনোটা আগাইতে পারতেছি না। মাত্র এই সরকার কি পারছে হলো যখনই ঈদের সময়ে মানুষজন
ট্রেনে করে যাবে, গাড়িতে করে যাবে। এবার একটা দেখা গেল যে ওরা কাজ করেছে, সেটা হলো মানুষের ভোগান্তি হয় না, ঠিকমতো গাড়ি গেছে, টাইমলি সময় অনুযায়ী গেছে, সাধারণ মানুষের ভোগান্তি হয় না। এটা একটা এই সরকার কাজ দেখাইতে পারছে, কিন্তু বাকিগুলো তো এখনো করতে পারতেছে না। এবং যেটা নিয়ে নির্বাচন না কখন কি সেটাও নিয়েও তো মানুষের মধ্যে এখন কি এখন হলো যে অবিশ্বাস সন্দেহ জাগতেছে। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা বলছিলেন যে ডিসেম্বরের মধ্যে হবে, এরপরে বলছিলেন যে আগামী 26 জুনের মধ্যে হবে, আর ওই দিনে শোনা যাচ্ছে যে জুনের মধ্যে হবে না। তাহলে কি, তাহলে মনের কন্দরে কি লোকায়িত আকাঙ্ক্ষা রয়ে গেছে, আরো ক্ষমতায় থাকার মতো আকাঙ্ক্ষা রয়ে গেছে বলে মানুষ বলাবলি করতেছে। তাহলে যদি সেভাবে হয়, তাহলে দেশের যদি এখন বিরোধী দল যদি এখন আন্দোলনে নামতে হয়, আর সেখানে ধরো গোলযোগকে যাব কেন? আপনারা তো এসছেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেটাকে ক্ষণমতে সংস্কার করে বা যেই করে সময় নিয়ে এর মধ্যে নির্বাচন দিয়ে কোনো নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে যাওয়াই তো আপনাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে আপনারা দীর্ঘায়িত করার কি অবকাশ আছে সেটা তো আমাদের মনে হচ্ছে না। তো এখানকার বিষয়ে আমি একটু বলি যে এখানে আমাদের মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধবিহারে কিছুদিন আগে সেখানে মাননীয় প্রধান উপদেষ্টাও গেছিলেন, আবার সেনাপ্রধানও গিয়েছিলেন, বাংলাদেশের সেনাপ্রধান। উনি ওখানে কি বলেছিলেন, পার্বত্য চট্টগ্রামের তাদের যাতে করে শিক্ষা সংস্কৃতি বা এগিয়ে যেতে পারে আমাদের সব সহযোগিতা থাকবে, এবং পার্বত্য চট্টগ্রামকে শান্ত রাখতে হবে। কিন্তু কি দেখা গেল, আলামত কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যে ওই দিন হলো যে এখানে 15 যে সমাবেশ, ওখানে আপনারা তো সবাই, আমি দেখেছি ওখানে ফেসবুকে একেবারে অসংখ্য কমেন্টস, কে কি বলতেছে তার কোনো ইয়ত্তা নাই। অর্থাৎ মানুষ সহ্য করতে পারতেছে না। এটা যারা বৃহত্তর জনগোষ্ঠীর মানুষ বা সরকার, ওনাদের বুঝতে হবে বেশ অনেক হয়েছে, আর নয় উস্কানিমূলক বক্তব্য। একেবারে মনে হয় যেন উনি সবচেয়ে একেবারে বাংলাদেশের একেবারে বিরাট বিখ্যাত ব্যক্তি, মহাপুরুষ, উনি সেভাবে বক্তব্য রাখছেন, উস্কানিমূলক দিতেছেন তো এভাবে। অথচ পার্বত্য চট্টগ্রামে এখন একটা স্পর্শকাতর অঞ্চল, এটাতে এ ধরনের সভা সমাবেশ না করলে কি দেখেন না, আমরা তো জিমনাসিয়ামে করতে পারতাম, পরিবেশ পরিস্থিতির কারণে আমরা ইনডোর প্রোগ্রাম করতেছি। অথচ সবচেয়ে বাংলাদেশের মধ্যে এটা সবাই স্বীকার করে নাকি এখন আসলে গণসংহতি সময়ে একটা রাজনৈতিক দল, পাহাড়ি ছাত্র পরিষদও একটা বাংলাদেশের মধ্যে অন্যতম ছাত্র সংগঠন, সংগ্রামী ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন এই ইনডোর প্রোগ্রাম করে, আর আপনারা সেখানে দাঁড়িয়ে আর করেছেন তো বক্তব্য, আরও করেছেন কি, একটা পাহাড়ি ছেলেকে যে নাকি একটা ফার্মেসিতে বা একটা ওষুধ কোম্পানিতে চাকরি করে, সে হয়তো মোবাইলে একটু কারো কি আবার মানে কি বলবো, তাকে খায়েশ হয়েছে ওদের সমাবেশে কত তুলতে হবে। আচ্ছা, তুলতে গেছে, মানা করেছে, সে তো চলে যাচ্ছে। তাকে যেভাবে আমি ভিডিওতে দেখলাম, যেভাবে দৌড়াইতেছে, আমি তো ভাবছিলাম ভাগ্য যদি পড়ে গেলে তো বোধহয় অনিলের যে খালিদিপুরে রাস্তার মোড়ে অনিলের দশা হইতে পারত, অনেকের দশা হইতে পারত। তাহলে কি এটা আমাদের কি অবস্থা? একজনে তো সেরকম একেবারে তাকে মারধর করার অপরাধ তো করে নাই, তাহলে অর্থ কি? অর্থ হলো পোকা মনে করা হইতেছে, পোকা মাকড়সা মনে করা হইতেছে, মানুষ মনে করা হচ্ছে না। আপনাদের বৃহত্তর জাতীয়াভিমান ভুলে বাস্তবতা উপলব্ধি করুন। এবং আজ গতকাল বিকালেও এই যে কাউখালী ইউনিয়নের
কাউখালী উপজেলার কলমপটি দুলছড়া গ্রামে মৃক্ষং মৈত্রী শিশু সদন বিদ্যানিকেতনে কিছু দুর্বৃত্ত লোক ঢুকে একেবারে দিন প্রহরে ওদের কাপড় চোপড় জিনিসপত্র তছনছ করে দিয়ে আসলো। অর্থ কি, ওই জায়গাটা লোভ জেগেছে, লোভ জেগেছে, ওই জায়গাটা কেড়ে নিতে হবে। আচ্ছা বাবারে, এটা তো বুঝলে ভুল হবে যে এরা কি হাপ্পু জুম্ম ব্যাংকায় সাপকায় ন্যাংটা থাকে, এদেরকে বোধহয় যা ইচ্ছে তাই করতে পারবো। এটা কি আসলে এই যুগে, এই একবিংশ যুগে এটা কি সঠিক হচ্ছে? সঠিক না। যার জায়গা নিয়ে সেটা নিয়ে সন্তুষ্ট থাকেন না ভাই।